গল্পের শুরুতেই আমরা চার ভাই বোনকে দেখতে পাই। চার ভাই বোন যমজ ছিল। তিন ভাই এক বোন ছিল তারা। বড় ভাইয়ের নাম লিয়াং, সেকেন্ড ছিল জিয়াং আর থার্ড ছিল শিয়াং। তিন ভাইয়ের আদরের একমাত্র বোন ছিল নারা। নারা সবার আদরের ছিল। একদিন যখন তারা চার ভাই বোন একসাথে ছিল, তখন তাদের বাবা মা ভিডিও করতে করতে তাদেরকে প্রশ্ন করে, তোমরা বড় হয়ে কে কি হতে চাও? তখন তাদের বড় যেজন সে বলে যে আমি সিইও হতে চাই, আমি সব কিছু ম্যানেজ করতে চাই। সেকেন্ড যেজন বলে আমি অনেকগুলো টয় কিনতে চাই। থার্ড ছেলেটি বলে যে আমি চাই আমার একটি পার্সোনাল রুম হোক, যেখানে আমি আমার মতো করে থাকতে পারি। আর তাদের কিউট বোন নারা বলে আমি চাই আমার মা সবসময় ভালো থাকুক, কারণ আমাদের চার ভাই বোনকে সামলাতে মায়ের অনেক কষ্ট হয়। তখন তার মা অনেক খুশি হয়ে যায়, বলে আমি চাই আমার চারটা বাচ্চাই অনেক সুন্দরভাবে বেঁচে থাকুক আর সবসময় তারা হেলদি থাকুক। এইভাবেই অনেকগুলো বছর কেটে যায়। এখানে আমরা লিয়াংকে দেখতে পাই বলতে তাদের বড় ভাইকে। সে যখন তাদের বাসায় যাচ্ছিল তখন তার সাথে একটি সুন্দরী মেয়ের ধাক্কা লাগে। আর এখানে আমরা বুঝতে পারি এটা তাদের নতুন প্রতিবেশী ছিল। মেয়েটির নাম ছিল জিয়া। লিয়াং তার পিছে পিছে যায়, মনে করে হয়তো মেয়েটির হেল্প প্রয়োজন হতে পারে। তবে লিয়াং তাকে প্রশ্ন করলে যে আপনার কি কোনো হেল্পের প্রয়োজন? সোজাসুজি জিয়া বলে দেয় যে আমার কারো হেল্পের প্রয়োজন নাই, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। এটা বলে সে এখান থেকে চলে যায়। জিয়ার এত খারাপ ব্যবহার দেখে লিয়াং তার বাসায় গিয়ে তার মা বাবাকে বলে আমাদের পাশের বাসায় একটি নতুন মেয়ে উঠেছে, মেয়েটা একদমই সুবিধার না। তখনই তার ভাই বের হয়ে বলে ভাইয়া মেয়েটি দেখতে কেমন, সুন্দরী কি না? তখন তার বাবা বলে যে তোমার মায়ের চেয়ে বেশি সুন্দরী এই দুনিয়ায় কোনো মহিলাই নেই। সে কথাটি আসলে এইভাবেই বলেছিল। জিয়াং যেহেতু বিজি ছিল, যার কারণে সে খাবার না খেয়েই বেরিয়ে পড়ে। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই তার নজর পড়ে জিয়ার দিকে। জিয়াকে দেখে জিয়াংয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে এত সুন্দরী মেয়ে আমাদের এলাকায় কিভাবে এলো। জিয়া যখনই তার দিকে তাকায় লে হালুয়া, সে তো পড়ে গিয়ে ফ্রেমটি ভেঙে ফেলে। তখনই জিয়া এখানে চলে আসে। বয়ে জিয়াং বলে যে সরি, আমার দ্বারা ভুল হয়েছে, আমি আপনার জন্য একটি নতুন ফটো ফ্রেম নিয়ে আসবো। জিয়া বলে নো প্রবলেম, এটা আমি এমনিতেই ফেলে দিতে চাচ্ছিলাম। তখন জিয়াং এখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা শিয়াংকে দেখতে পাই, তার স্কুলে দেরি হয়ে যাবে বলে সে খাবার না খেয়েই বেরিয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি শিয়াং কারোর সাথেই তেমন বেশি কথা বলতো না, এই জন্য তার পুরো ফ্যামিলি তাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করত। অন্যদিকে আমাদের জিয়াকে দেখানো হয় যে ময়লা ফেলার জন্য এসেছিল। তখন সে জিয়াংকে স্মোক করতে দেখে। জিয়াং তো তাকে দেখে তার স্মোক লুকিয়ে ফেলে, তারপরও সে ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে এই মেয়ে তো দেখতে গুন্ডা গুন্ডা ভাব, আল্লাহ জানে আমার কি করে বসে। তখন আমরা জানতে পারি যে জিয়ার মা বাবার আসলে আলাদা হয়ে গিয়েছিল। জিয়ার মা অন্য জায়গায় বিয়ে বসেছে আর জিয়ার মা এখন প্রেগনেন্ট, এজন্যই হয়তো সে এখন এমনভাবে থাকে। পরদিন আমাদের স্কুলের সিন দেখানো হয়। তারা তিন ভাই যেহেতু জমজ ছিল, তারা একই সাথে লেখাপড়া করত। তাদের স্কুলে নতুন একটি মেয়ে ট্রান্সফার হয়ে এসেছে। টিচার মেয়েটির সাথে সবার পরিচয় করিয়ে দেয়। তখন আমরা জানতে পারি মেয়েটি আর অন্য কেউ না, জিয়া ছিল। জিয়াকে দেখে তারা তিন ভাই অবাক হয়ে যায়। লিয়াং বলে আরে ভাই, এই মেয়ে তো আমাদের প্রতিবেশী। জিয়াং বলে ভাই জানি, খুব ভালো করেই জানি এই মেয়ে অনেক খারাপ, এর থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে ভাই, না হয় আমরা প্রবলেমে পড়ে যাব। জিয়াং যেহেতু ক্লাস ক্যাপ্টেন ছিল, যার কারণে তাকে বলা হয় জিয়াকে পুরো স্কুলটা ঘুরে দেখানোর জন্য। সে তো বয়ে বয়ে তাকে নিয়ে ঘুরতে শুরু করে। জিজিং ঘুরে ঘুরে জিয়াকে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিল। তখন জিয়া বলে তোমার কাজ কি হয়ে গিয়েছে? তখন সে বলে যে আমার কাজ মানে আমাকে ম্যাম যা বলেছে আমি তাই করছি, তোমার হেল্প করছি। তখন সে বলে তুমি আমাকে কি ধরনের হেল্প করছো তা আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে হেল্প করছো না, ম্যামের কথা রাখছো, কারণ তুমি ক্লাস ক্যাপ্টেন। এখন চলে যাও, আমার কোনো হেল্পের প্রয়োজন নেই। এটা বলে সে এখান থেকে চলে যায়। জিয়া যখন ক্লাসরুমে যায় তখন সে দেখতে পায় রুমে কেউ ছিল না, শুধুমাত্র জিয়াং ছাড়া। জিয়াংকে সে বসে থাকা অবস্থায় দেখে। তখন তাকে গিয়ে প্রশ্ন করে ক্লাসরুমের সবাই কোথায়? তখন সে কোনো কিছুই শুনতে পায় না। তার ডেস্কে গিয়ে থাবা দিয়ে জিজ্ঞাসা করে সবাই কোথায়? তখন সে কোনো কিছুই বলতে পারে না, আমরা তো খুব ভালো করেই জানি সে কথা বলে না। তখন সে তার ফোনে টাইপ করতে শুরু করে আর একটি মেয়ে আসে তাকে নিয়ে যেতে বলে সবাই গানের ক্লাসে আছে, তুমিও চলো আমাদের সাথে গানের ক্লাসে।
যখন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই মেয়েটি বলে যে আজ পর্যন্ত আমরা কেউ শিয়াংকে কথা বলতে দেখিনি। সে কেন কথা বলে না আমরা কেউ জানি না। 1 বছর আগে তার সাথে কি হয়েছে এটা এখন পর্যন্ত কাউকে জানানো হয়নি। শিয়াং বসে বসে তার বোনের কথা ভাবছিল। প্রথমেই তো আমাদের দেখানো হয়েছিল তাদের 3 ভাইয়ের এক বোন ছিল, তবে তার বোন এখন কোথায় আছে এটা আমাদের দেখানো হয় না। পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো তার বোন কোথায় আছে। ক্লাস শেষে জিয়া খাবার খাওয়ার জন্য একটি ক্যাফেতে যায়। ক্যাফেতে গিয়ে দেখতে পায় ক্যাফেটি তার বাবার ছিল। তার বাবা তাকে চিনতে পারে না। জিয়া তার বাবাকে দেখে কিছুটা ইমোশনাল হয়ে যায়। যখন তার বয়স 8 বছর ছিল তখন তার বাবা তাদেরকে ফেলে রেখে এসেছিল। তখন থেকেই জিয়া অনেক কষ্টে বড় হয়েছে। জিয়া দেখতে পায় তার বাবা নতুন করে বিয়ে করেছে, তার একটি মেয়ে বাচ্চাও আছে। সে তার মেয়ে বাচ্চার সাথে অনেক খুশি ছিল। এইসব দেখে জিয়ার কোনো কিছু খাবার মন চায় না। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখনই সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়, আর তখন লিয়াং আর জিয়াং এর নজর তার দিকে পড়ে। জিয়াং বলে যে ভাই এই মেয়েটা এমন কেন। তখন জিয়াং চলে যায় জিয়ার কাছে, গিয়ে জিজ্ঞাসা করে তুমি এমন কেন, তুমি কি ভালোভাবে কারোর সাথে কথা বলতে পারো না? জিয়া বলে তুমি যে সারাক্ষণ স্মোক করো এটা কি আমি তোমাকে বলি যে কেন স্মোক করো? আগে নিজে ভালো হও তারপর মানুষকে অ্যাডভাইস দিতে এসো। আমাকে উল্টাপাল্টা কথা বলার তোমার সাহস কিভাবে হয়? এখান থেকে জিয়া যখন বাসার সামনে আসে তখন তার সৎ বাবা তাকে বলে, তোমাকে না কতদিন বলেছি আমার ওয়াইফ থেকে দূরত্ব বজায় রাখতে। তুমি জানো না তোমার মা প্রেগনেন্ট, তুমি কেন তার সাথে উল্টাপাল্টা ব্যবহার করো? তোমাকে 100 দিন বলেছি আমার ওয়াইফ থেকে দূরে থাকবে, মানে দূরে থাকবে। জিয়া তার সৎ বাবার কথার কোনো উত্তর দেয় না। তখন তার সৎ বাবা তার মায়ের সামনে বলে, আমি তো জিয়াকে বলছিলাম চলো আমরা ডিনার করে আসি। তখন জিয়া বলে যে আমার ক্ষুধা নেই। জিয়ার মা তাকে বলে যে তোর বাবা বলছে আমাদের সাথে ডিনার করার জন্য, তুই কেন রাজি হচ্ছিস না? চল মা আমরা একসাথে ডিনার করে আসি। জিয়া বলে যে না মা আমার ক্ষুধা নেই, তোমরা গিয়ে খেয়ে আসো। প্লিজ আগে থেকে আমার বাসায় এসো না, তোমরা আমার থেকে দূরত্ব বজায় রাখো। এই সব কিছু শুনতে পায় আমাদের শিয়াং। শিয়াং আর সে একই লিফটে করে তাদের বাসায় যাচ্ছিল। লিফট থেমে গেলে যখন সে বের হয়, জিয়া আর বের হয় না, সে সরাসরি ছাদের দিকে রওনা হয়ে যায়। শিয়াং মনে মনে ভাবে সে যদি আমার বোনের মতো কোনো ভুল কাজ করে বসে তাহলে কি হবে। সে দৌড়াতে শুরু করে ছাদের দিকে। দৌড়াতে দৌড়াতে সে এক পর্যায়ে ছাদে চলে আসে। এখানে আমরা জিয়াকে দেখতে পাই, সে অনেক কান্না করে বলে আমি এই জীবন রেখে কি করব, কেউ তো আমাকে পছন্দই করে না। আমার বাবা আমার বাবার মতো সেটেল হয়েছে, আমার মা মায়ের মতো খুশি আছে, আমি কাকে নিয়ে বাঁচবো? তখনই এখানে শিয়াং চলে আসে আর তাকে আটকায়, বলে তুমি কেন মরার চেষ্টা করছো? তখন সে বলে তুমি কে, তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো কেন? তখন শিয়াং বলে দেখো আমি তোমার প্রতিবেশী, তুমি মরতে কেন চাও? তোমরা সবসময় মৃত্যুটাকেই সহজে কেন বেছে নাও? মরাটা কি এতই সহজ? তখন সে বলে যে তোমার কি হয়েছে, আমাকে এইভাবে কথা বলছো কেন? তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা জানতে পারি আসলে শিয়াংয়ের বোন মারা গিয়েছিল। সে নিজের জান নিজেই নিয়েছিল। কেন নিয়েছিল বা কী জন্য নিয়েছে এটা এখন আমাদেরকে বলা হয়নি। এই জন্যই মূলত শিয়াং তাকে আটকানোর চেষ্টা করে। তখন সে বলে যে আমাকে আটকানোর কোনো চেষ্টা করো না, আমার কেউ নেই, বেঁচে থেকে আমার কি হবে বলো? আমি কার জন্য বাঁচবো, কী জন্য বাঁচবো? কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে দেখতে পারে না। আমি মরে গেলে আমার লাশটা পর্যন্ত কেউ খুঁজতে আসবে না, না আমার বাবা আসবে না আমার মা আসবে। প্লিজ তুমি আমাকে মরতে দাও। তখন শিয়াং বলে প্লিজ তুমি মরো না, আমি তোমার দেখাশোনা করব। আমি যতদিন বেঁচে আছি আমি তোমার দেখাশোনা করব, তোমাকে দেখে রাখবো, তোমার যত্ন করব। তখন জিয়া বলে ওকে দেখা যাবে। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের জিয়াকে দেখানো হয়। লিয়াং জিয়াং এবং শিয়াং এর মা জিয়ার জন্য একটি তরমুজ নিয়ে আসে। তখন জিয়া বলে যে আন্টি এত বড় তরমুজ আমি একা খেতে পারবো না। তখন সে মনে মনে ভাবে একা একটি মেয়ে একটি বাসায় কিভাবে থাকতে পারে, সে একটু কষ্টই পায়। সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয় জিয়া যখন স্কুলে যাচ্ছিল শিয়াং তাকে ফলো করে। তখন জিয়া জিজ্ঞাসা করে তুমি আমাকে ফলো করছো কেন? শিয়াং এর উদ্দেশ্য তো আমি খুব ভালো করেই জানি, সে জিয়াকে কোনোভাবেই মরতে দিবে না। তখন সে বলে তোমার আর আমার স্কুল তো সেমই, আমরা একসাথে গেলে কি বা এমন হবে? তখন সে তার পিছু করতে শুরু করে। জিয়াও তখন আর কোনো কিছুই বলতে পারে না। অন্যদিকে জিয়া জিয়াং এর ফ্যামিলি পিকচারটি দেখতে পায়, আর ওই জায়গায় সে বুঝতে পারে যে বার্গার শপের মালিক আসলে জিয়ার বাবা ছিল।
ওই জন্যে সে ওই লোকটির সাথে খারাপ ব্যবহার করে চলে এসেছিল। ক্লাসরুমে জিয়াং জিয়ার সাথে খুব ভালোভাবে কথা বলে। সে তাকে কিছু প্রশ্ন করলে সেও তার ভালোভাবেই উত্তর দিচ্ছিল। জিয়াং বলে, আমার মা তোমার বাসায় গিয়েছিল তরমুজ দেওয়ার জন্য, তুমি রাগনি কেন? সে বলে, আমার ইচ্ছা, তুমি কেন এইসব বিষয়ে কথা বলছো? জিয়া বলে, তুমি আমাকে এত ফলো করো কেন? সে বলে, আমি তোমাকে ফলো করি। তখন জিয়াংকে একজন মেয়ে পছন্দ করতো, ওই মেয়ে তাদেরকে কথা বলতে দেখে ফেলে। সে কিছুটা জেলাস ফিল করে তাদের কথা বলা দেখে। মনে মনে সে হয়তো ভাবে জিয়াং জিয়াকে পছন্দ করে। আসলে এমন কিছু কি আদৌ আছে কি না এটা আমরা এখনো জানতে পারি না। জিয়া যখন লাঞ্চ করছিল, তিন ভাই চলে আসে জিয়ার কাছে। তারাও জিয়ার সাথে বসে খাবার খায়। এইসব আবার জিয়াংকে যে মেয়েটি পছন্দ করে সে দেখতে পায়। অন্য একটি মেয়েকে বলে, আগের স্কুল থেকে জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। তখন অন্য মেয়েগুলো জিজ্ঞাসা করে কেন বের করে দেওয়া হয়েছিল। তখন তারা সরাসরি জিয়াকে বলে, তোমাকে নাকি আগের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। জিয়া উত্তর দেয় যে তোমাদের বান্ধবী যে বলেছে তোমরা তাকেই জিজ্ঞাসা করো। সে অন্যের বিষয়ে কথা বলতে পছন্দ করে, সে খোঁজ হয়তো রাখে, তাই সে জানতে পেরেছে। এটা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে জিয়াং জিয়ার পিছনে দৌড়াতে শুরু করে। দৌড়ানির এক পর্যায়ে সে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার পিছনে আসছো? তুমিও কি অন্যদের মধ্যে আমাকে কথা শোনাবে? তখন সে বলে, না, কথা শোনাবো না, আমি তোমাকে একটি কথা বলতে চাই। তোমার বাবা কি ওই বার্গার শপের ওনার? তখন সে কান্না করে বলে যে হ্যাঁ, উনি হচ্ছেন আমার বাবা। তবে তোমাকে একটা কথা বলি, তুমি প্লিজ এই সিক্রেটটা সিক্রেটই রাখো, কাউকে বলো না প্লিজ। তুমি যদি এই কথাটি কাউকে না বলো তাহলে তুমি যে স্মোক করো এটা আমি কাউকে বলবো না। প্লিজ তুমি আমার এই বিষয়টা সিক্রেট রাখো, প্রমিস করো আমাকে কখনোই কাউকে বলবে না। তখন তারা দুইজন এই বিষয়টি নিয়ে প্রমিস করে। দুইজনই বলে যে আমরা একে অপরের সত্যটা কাউকে কোনোদিন বলবো না। জিয়া তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। তখনই শিয়াং তার পিছু করতে শুরু করে। জিয়া খুব ভালোভাবেই বুঝতে পারে সে তার পিছু করছে, যার কারণে সে দৌড়াতে শুরু করে। জিয়া হুট করে থেমে গেলে শিয়াংও থেমে যায়। জিয়া তাকে প্রশ্ন করে, কেন আমাকে এইভাবে জ্বালাচ্ছ? প্লিজ তোমরা তিন ভাই আমার পিছু ছেড়ে দাও। তখন সে বলে যে আমি তোমার পিছু ছাড়বো না, আমি বলেছি না আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব। তখন জিয়া বলে যে তুমি কি মনে করো যে আমি মারা যাব? আমি কখনোই মারা যাব না, এটা আমার পক্ষে সম্ভব না, আমার এমনিতেই কেউ নেই। আমি ছোটবেলা থেকেই একা বড় হয়েছি আর একা থেকে অভ্যস্ত আছি, যার কারণে আমি মরবো না। তুমি আমার চিন্তা করা বন্ধ করে দাও আর এমনভাবে প্লিজ আমার পিছু করো না। তোমরা তিন ভাই কেন আমার পিছু করো সারাদিন, এটা আমি বুঝতে পারি না। প্লিজ এখান থেকে চলে যাও। এটা বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে এই দুই ভাই বুঝতে পারে তাদের ভাই কথা বলতে পারে, কিন্তু সে তাদের সাথে কথা বলে না। 1 বছর যাবৎ সে বোবা হওয়ার অভিনয় করছে। এখানে তারা প্ল্যান করে তাদের ভাইকে মারবে। অন্যদিকে জিয়ার তার ওই ক্লাসমেট মেয়েটির সাথে দেখা হয়ে যায়। মেয়েটির সাথে যখন সে যাচ্ছিল তখন জিয়া তাকে বলে যে তুমি না বলেছিলে শিয়াং কথা বলতে পারে না, সে তো আজ আমার সাথে কথা বলল। তখন সে বলে তার ফ্যামিলি এতদিন যাবৎ তার কথা বলা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, যাক ভালো হয়েছে এখন তো সে কথা বলে। তখন সে তাকে জিজ্ঞাসা করে আসলে কি হয়েছিল, সে এতদিন কথা বলতো না কেন, বা নাড়াটাই কে? তখন সে তাকে খুলে বলে নারা আসলে আমাদের সাথেই পড়তো, তাদের তিন ভাইয়ের একমাত্র বোন ছিল, সে সুইসাইড করে মারা যায়। এরপর থেকে শিয়াং কথা বলা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা তিন ভাইকে দেখতে পাই, দুই ভাই মিলে শিয়াংকে মারতে শুরু করে। বলে শালা, তুই এতদিন যাবৎ কথা বলতে পারিস কিন্তু কেন কখনো আমাদের সাথে কথা বলিসনি? তুই কেন আমাদেরকে এত টেনশনে ফেলে রেখেছিলি? তুই তো অনেক বড় নিমক হারাম লোক, তোকে আমরা কি বলবো, বলার মতো কিছু নেই। তখন শিয়াং বলে যে আমি কিভাবে কথা বলবো, তোমাদের কিভাবে বলতাম আমার বোন নারা আমার জন্য মারা গিয়েছে। ওই দিন নারা অনেকভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করছিল। নারা আমাকে বলে যে ভাইয়া তোর সাথে কথা আছে। আমি বলেছিলাম প্রোগ্রাম আছে চলে যাচ্ছি, তোর সাথে ক্লাস থেকে এসে কথা বলবো। এটা বলে আমি আমার ক্লাসে চলে যাই। ক্লাসে থাকাকালীন আমার বোন আমাকে অনেকবার কল করেছে, আমি তার কল রিসিভ করতে পারিনি। লাস্ট যখন মায়ের কল আসলো জানতে পারি যে আমার বোন আর বেঁচে নেই। এরপর থেকেই আমি হতভম্ব হয়ে যাই। কথা কিভাবে বলতাম তোদের সাথে বল?
নদীর ধারে গিয়ে আমি আমার বোনের স্কুল ব্যাগ ছাতা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার এখনও আমার বোনের জন্য অনেক খারাপ লাগে। এরপর থেকেই আমি কথা বলা বন্ধ করে দিয়েছি। কিভাবে কথা বলতাম? মা বাবাকে তোদেরকে কি জবাব দিতাম? আমার জন্য আমার বোন মারা গিয়েছে। আমি না নিজেকে কখনোই মাফ করতে পারবো না। ওই দিন যদি আমি সময় মতো আমার বোনের কথা শুনতাম, আমি আমার ক্লাসে না যেতাম, আমার বোনকে সময় দিতাম, তাহলে আমার বোন হয়তো আজ মারা যেত না, আমাদের মধ্যেই থাকতো, আমাদের ফ্যামিলিটা অসম্পূর্ণ হতো না। 3 ভাই যখন কান্না করছিল, হলুদ ছাতা নিয়ে একটি মেয়ে আসে। তখন তারা 3 ভাই 1 মিনিটের জন্য ভেবে নিয়েছিল তাদের বোন চলে এসেছে। আজ থেকে তারা তার বোনের কথা মতোই কাজ করবে। তখন আমরা দেখতে পাই এটা আসলে অন্য কেউ না, জিয়া ছিল। এর মধ্যে দিয়ে এই পার্টটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি আপনাদের কাছে ড্রামাটি ভালো লাগে তাহলেই আমি নেক্সট পার্ট এক্সপ্লেইন করব, না হয় এক্সপ্লেইন করব না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। 3 ভাই যখন কান্না করছিল তখন এখানে জিয়াং চলে আসে। জিয়াংকে দেখে তারা তাদের বোন মনে করে আর তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। লিয়ান বলে, তুমি কি আমাদের 3 ভাইয়ের কথা শুনতে পেরেছ? জিয়া কোনো কিছু বলে না। সে আজ অনেক খুশি ছিল। 3 ভাইয়ের জন্য সে কিছু আইসক্রিম নিয়ে এসেছিল। ওই আইসক্রিমগুলো তাদেরকে দিয়ে এখান থেকে চলে যায়। 3 ভাই বসে বসে কান্না করে আর তাদের বোনের কথা চিন্তা করে। মা এদিকে 3 ভাইয়ের জন্য অপেক্ষা করছিল। নারা মারা যাওয়ার পর থেকে মা সবসময় দুশ্চিন্তায় থাকতো তার বাচ্চাদের কিছু না হয়ে যায়। মা অপেক্ষা করছিল। তখন বাবা বলে, চিন্তার কোনো কারণ নেই, ওরা এখন বড় হয়েছে, ফিরে আসবে দেখো বাসায়। 3 ভাই এক জায়গায় বসে গল্প করছিল তাদের বোনের বিষয়ে। একজন বলে, নারা কি আমাদের জন্য কিছুই রেখে গেল না? সে যদি একটা চিঠিও লিখে রেখে যেত তাহলেও আমরা বুঝতে পারতাম তার কি হয়েছিল, কেন সে মারা গিয়েছে। সে কি আমাদের উপর রাগ আছে? তখন জিয়াং বলে, আমার তো সবচেয়ে বড় কষ্ট, আমার বোন আমাকে কিছু বলতে চেয়েছিল, আমি শুনি নাই। তারা সবাই মিলে বাসায় চলে আসে। তখন তাদের মা তাদেরকে বকাঝকা করে। বকাঝকা করার এক পর্যায়ে জিয়ান বলে যে, মা আমার ক্ষুধা পেয়েছে, প্লিজ আমাকে খাবার খেতে দাও। তাকে কথা বলতে দেখে মা বাবা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ জিয়ান তার বোন মরার পর থেকে একবারই কথা বলেনি। তখন মা সবাইকে খাবার খেতে দেয়। এদিকে আমরা সকালবেলায় দেখতে পাই জিয়া যখন তার রুম থেকে বের হয় 3 ভাইকেই সে তার রুমের কাছে দেখতে পায়। আসলে তারা 3 ভাই বোঝার চেষ্টা করছিল জিয়া নিজেকে কোনো ক্ষতি না করে বসে, বা সে সেকেন্ড টাইম সুইসাইড না করে। জিয়া এতে কোনো কিছুই বলে না, সে চুপচাপ তার মতো করে স্কুলের দিকে রওনা হয়। আগে তো জিয়া তাকে ফলো করতো, এখন 3 ভাই তাকে ফলো করছিল। তার খারাপ লাগে না, কারণ সে বুঝতে পারছিল এরা কেন তার পিছু করছিল। 3 ভাইকে একসাথে স্কুলে যেতে দেখে মা অনেক খুশি হয়, কারণ নায়রা মারা যাওয়ার পর থেকে 3 ভাইকে মা কখনোই একসাথে দেখেনি। এতে মায়ের এতটাই খুশি হয় সে আত্মহারা হয়ে যায় খুশিতে। এদিকে তারা 4 জন যখন একসাথে স্কুলে যায়, স্কুলের সবাই আলোচনা করতে শুরু করে 3 ভাই কি এক মেয়ের জন্য পাগল হয়েছে। তখন ইউনা জালাস ফিল করে আর ম্যামকে বলে যে, ম্যাম আমি জিয়ার কাছে বসতে চাই না, কারণ তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। সে যদি ভালো মেয়ে হতো তাকে কখনোই স্কুল থেকে বের করে দেওয়া হতো না। সে তার ক্লাসমেটকে খুন করেছে, এই জন্য আমি তার কাছে বসবো না। তখন জিয়াং বলে, ম্যাম আমি ওর কাছে বসতে চাই, প্লিজ আমাকে ওর কাছে বসতে দিন। জিয়াংকে কথা বলতে শুনে সবাই ক্লাসের অবাক হয়ে যায়, কারণ সবাই আজ পর্যন্ত জানতো জিয়াং কথা বলতে পারে না। জিয়াং ইউনাকে উঠিয়ে দিয়ে সে জিয়ার পিছনে বসে যায়, আর এদিকে ক্লাসের সবাই অবাক হয়ে যায়। ক্লাস শেষ করে তারা 2 জন বাহিরে বসে থাকে। তখন জিয়া মনে মনে বলে যে এই জিয়াং এইসব করছে কেন? এতদিন পর্যন্ত জিয়াং কেন কথা বলতো না? তখন সে খেয়াল করে জিয়াং তার কথাটি শুনতে পেরেছে। তখন সে তার হেডফোন খুলে শুনতে পায় যে আসলে সে তো কোনো গানই শুনতো না। তখন জিয়াং বলে, আমি কখনোই গান শুনতাম না, কেউ যাতে আমার সাথে কথা না বলে এই জন্য আমি সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখি। তখন জিয়া বলে, তুমি তো সেম আমার মতো, আমিও এই কাজটিই করি। আমি কারোর সাথে কথা বলতে ভালোবাসি না, তাই আমিও এই কাজটিই করি, গান না শুনেও হেডফোন সারাক্ষণ কানে লাগিয়ে রাখি। এদিকে 3 ভাই স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে আসার সময় প্রত্যেক সময় জিয়ার পিছু করতে শুরু করে। তারা চাইতো না জিয়া কোনো অঘটন ঘটাক। তারা সবসময় জিয়াকে প্রোটেক্ট করত। জিয়া যেই কাজ করত তারা ওই কাজেই তাকে হেল্প করত।
তিনজন মিলে সারাক্ষণ শুধু জিয়ার পিছনে পিছনেই ঘুরতো। জিয়ার প্রথমে এই বিষয়টি একদমই ভালো লাগতো না। কিছুদিন পর তারা সবাই বন্ধু হয়ে যায়। তাদের মধ্যে অনেক সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়। শিয়াং একদিন মাঠে দৌড়াচ্ছিল, কিন্তু সে দৌড়ে অনেক ভালো ফোকাস করতে পারছিল না। সে ভালো দৌড়াতো ঠিক আছে, কিন্তু এখন পারছিল না। সে গ্যালারিতে জিয়াকে বসে থাকতে দেখে গিয়ে বলে, তুমি এই জায়গায় আর বসো না প্লিজ। তোমাকে এই জায়গায় বসা দেখে আমি নার্ভাস হয়ে যাই। আমি ঠিকভাবে দৌড়াতে পারি না। জিয়া বুঝতে পারে না যে সে এই কথা কেন বলেছিল। এটা আসলে আমরাও আগে গিয়েই জানতে পারবো। ক্লাসের শিয়ানের খাতায় ইউনা নিয়েছিল। এই খাতার কিছু পেপার কেউ ছিঁড়ে ফেলেছিল। ইউনা জিনার উপর সব দোষ দিয়ে দেয় আর বলে হয়তো সেই ছিঁড়ে ফেলেছে। শিয়াং এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে ও পেজগুলো ছিঁড়েছে? ও তো নাও ছিঁড়তে পারে। তখন সে বলে, তুমি কি জানো ও কোন টাইপের মেয়ে? ও একদমই ভালো না। ও যখন আগের স্কুলে পড়তো তার সাথে একটি মেয়ে পড়তো। ওই মেয়েটিকে সে খুন করে ফেলেছে। তার মানে কি তোমরা বুঝতে পারছো না ও কোন টাইপের মেয়ে? ও একদমই ভালো না। ওর সাথে তোমরা মেশা বন্ধ করে দাও। কেন ওর পিছে সারাক্ষণ পড়ে থাকো? জিয়া এইসব কথা শুনে মন খারাপ করে এখান থেকে চলে যায়। জিয়ান তার পিছু পিছু যায়, গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? প্লিজ সব কিছু আমাকে খুলে বলো। জিয়া তাকে কোনো কিছুই বলতে চায় না। বলে, তুমি কেন আমার পিছু পড়ে আছো? কেন সব কিছু জানতে চাইছো? আমি তোমাকে কোনো কিছুই বলতে চাই না। জিয়াং বলে, প্লিজ তুমি আমাকে সত্যটা খুলে বলো। আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব, তোমার আশেপাশে থাকবো, তোমাকে কোনো বিপদে পড়তে দিব না। তুমি যদি আমাকে সব কিছু খুলে বলো তাহলে আমি তোমাকে ভালোভাবে হেল্প করতে পারবো। প্লিজ তুমি আমাকে খুলে বলো, না হয় আমি গিল্টি ফিল করব। এভাবেই হয়তো আমি মারা যাব। জিয়া কিছু বলে না, এখান থেকে চলে যায়। জিয়া যখন তার বাসার উদ্দেশ্যে রওনা হয়, রাস্তায় তার পুরনো বন্ধুদের সাথে তার দেখা হয়ে যায়। এগুলো তার বন্ধু ছিল না, বলতে শত্রু টাইপের ছিল, যারা কিনা সবসময় তাকে ডিস্টার্ব করতো। জিয়া যখন তার বাসায় বসে থাকে তখনই আমরা দেখতে পাই তার দরজায় নক পড়ে। দরজা খুলে সে তো ভয় পেয়ে যায়, কারণ যারা তাকে স্কুলে বুলি করতো তারাই এসেছিল তার দরজায়। এতে জিয়া অনেক ভয় পেয়ে যায়। কি বলবে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। এরা তো খুব তাড়াতাড়ি করেই রুমে প্রবেশ করে আর জিয়াকে মারধর করতে শুরু করে। এরা এতটাই খারাপ ছিল যে জিয়াকে খুব বাজেভাবে মারে। এদিকে তিন ভাই যখন তাদের রুমে শুয়েছিল তখন তারা চিৎকারের আওয়াজ শুনতে পায়। চিৎকারের আওয়াজ শুনে তারা জিয়ার রুমের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে বুলি গাল এবং বুলি বয়েরা তার পুরো রুম থেকেই অগোছালো করে দিয়েছিল। জিয়াকে তারা খুব বাজেভাবে মারতে শুরু করে। তখনই তার দরজায় নখ পড়ে। তিনজন বলতে শুরু করে, জিয়া কি হয়েছে তোমার? তুমি দরজা খুলো, নিজের কোনো ক্ষতি করো না প্লিজ। তখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। যখন তারা দরজা নক করে, বুলি গাল তার মুখ চেপে ধরে যাতে সে কোনো কথা না বলতে পারে। পুলিশের গাড়ির শব্দ শুনে বুলি গাল এবং বুলি বয় কিছুটা ভয় পেয়ে যায়। তখন এদের মধ্যে একজন যায় দরজা খুলে দেওয়ার জন্য। দরজা খুলে তারা তিন ভাইকে দেখতে পায়। আসলে তারা অরিজিনাল পুলিশকে ডাকেনি, তাদের ফোন থেকেই তারা পুলিশের গাড়ির হর্ন দিচ্ছিল, যার কারণে তারা ভয় পেয়ে গিয়েছিল। রুমের ভিতর ঢুকে তারা বুলি গাল এবং বুলি বয়দের মারামারি করতে শুরু করে। মারামারির এক পর্যায়ে তারা তিন ভাই বেশি আহত হয়। ওই ছেলে মেয়েগুলো অনেক স্ট্রং ছিল, তারা খুব বাজেভাবেই মারে তাদেরকে। বুলি গাল এবং বুলি বয় তাদেরকে জিজ্ঞাসা করে, তোরা আসলে কে? তোরা কোথা থেকে এসেছিস? তখন তারা বলে যে আমরা হচ্ছি জিয়ার ভাই, জিয়াকে তোরা কি করবি করে দেখা। এদিকে তাদেরকে এত মার মারে, তারা মার খেয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তখনই তাদের মা চলে আসে। মাকে দেখে তারা জিজ্ঞাসা করে, আরে আন্টি আপনি কে? তখন মা বলে, আমি হচ্ছি জিয়ার মা। তোদের সাহস কিভাবে হয় আমার ছেলে মেয়ের উপর হাত উঠানোর, বদমাস বাচ্চা। এটা বলে সে মারতে শুরু করে। আর ওইগুলো ফোনে ভিডিও করছিল তাদের ছেলেরা। ভিডিও করে বলে যে তোরা যদি আবার জিয়াকে ডিস্টার্ব করার চেষ্টা করিস, এই ভিডিওটা আমি ইন্টারনেটে ভাইরাল করে দিব, সাথে পুলিশকে দেখিয়ে দিব, তাহলে তোদের অবস্থা খারাপ করে দিবে পুলিশ। তাদের ধমকি শুনে বুলি বয় এবং বুলি গাল কিছুটা ভয় পেয়ে যায়। তারা ভয় পেয়ে বলে, আমরা কখনোই ওকে ডিস্টার্ব করব না। এটা বলে তারা চলে যায়। মা জিয়াকে বলে, আজ রাত তুমি আমাদের সাথে কাটাবে,
চলো আমাদের বাসায়, এখানে তোমার থাকতে হবে না। মা সবার জন্য অনেক মজার খাবার রান্না করে দেয়। জিয়া লক্ষ্য করে তাকে নাড়ার প্লেট এবং কাপ দেওয়া হয়েছিল। তাদের বাসায় প্রত্যেকটি গ্লাস কাপ সবকিছুতে ভাই বোনের আলাদা করে নাম নাম লেখা ছিল। এখানে আমরা বুঝতে পারি মা আসলে নাড়ার জায়গাটাই দিয়েছিল জিয়াকে। খাবার শেষে সবাই জিয়ার রুম দেখাতে নিয়ে যায়। তখন সে জিয়াংয়ের একটি গানের খাতা পায়। গানের খাতাটি সে পড়তে শুরু করে। জিয়াং বলে, প্লিজ এইসবে হাত দিও না, এটা আমার পছন্দ না। তখনই তার মা চলে আসে। মা বলে, জিয়া চলো, তুমি ঘুমাবে না, তোমাকে আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি। মা আসলে নায়রার রুমটা খুলে। নায়রার রুম খুলে মায়ের অনেক খারাপ লাগে। জিয়া ঢুকে দেখতে পায় রুমে নায়রার জিনিসপত্রে ভরা ছিল। মা বলে, তুমি আমার মেয়ের রুমে থাকতে পারো, আমি তোমাকে আমার নিজের মেয়ে বলেই মনে করি। জিয়া এতে খুবই ইমোশনাল হয়ে যায়। মা বলে, প্লিজ মা, তুমি আজ এখানে থেকে যাও, তুমি যদি তোমার রুমে চলে যাও আমি বয়ে হয়তো ঘুমাতে পারবো না। আজ রাত তুমি আমার সাথে থাকো, হয়তো আমার শান্তি লাগবে। তখন সে তার মেয়ে নাড়ার কথা বলতে শুরু করে। বলে, আমার মেয়ে সবার ছোট ছিল, তার ওজন অনেক কম ছিল এবং সে অনেক দুর্বল ছিল। আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি। সে আমার অনেক খেয়াল রাখতো, আমার সব কিছু সে দেখে শুনে রাখতো। তখন জিয়া তার নিজের স্টোরি বলতে শুরু করে। বলে, আমাকে ডিস্টার্ব করতো আমার ক্লাসের কিছু ছেলে মেয়েরা। তারা একদিন অনেক নেশা করে আমাকে ডিস্টার্ব করতে শুরু করে। ডিস্টার্ব করার এক পর্যায়ে তারা যখন বাসায় ফিরছিল, একজন বেশি ড্রিঙ্ক করেছিল। সে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। গাড়ির নিচে চাপা পড়ে মারা যাওয়ার পর সবাই আমাকে রেখে এখান থেকে চলে যায়। যেহেতু ওই জায়গায় আমি একাই ছিলাম, তাই দোষটা আমার উপর এসে পড়ে। তাই আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। মা তখন জিয়াকে বলে, তোমার সাথে অনেক খারাপ হয়েছে মা, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন খাবার টেবিলে সবাই মজা করে খাবার খাচ্ছিল। খাবার খাওয়া শেষে জিয়া তার রুমে চলে যায়। জিয়া যখন নিচে ময়লা ফেলতে যায় তখন এখানে জিয়াংও চলে আসে। জিয়াং তার গানের খাতাগুলো ফেলে দিচ্ছিল। জিয়া তাকে প্রশ্ন করে, তুমি তো অনেক ভালো গান লিখো, তাহলে এগুলো ফেলে দিচ্ছ কেন? তখন জিয়াং বলে, আমার ছোট বোনের কথাই আমি শুনতে পারিনি। যখন আমার বোনের আমার প্রয়োজন ছিল তখন আমি তার পাশে থাকতে পারিনি এই গানের জন্য, তাই আমি কখনোই গান গাবো না। এটা বলে সে এখান থেকে চলে যায়। রাতে জিয়া যখন তাদের বাসায় আসে, দুই ভাই অনেক ভয় পেয়ে যায়। তারা দরজা খুলে জিজ্ঞাসা করে, তোমাকে যারা বুলি করতো ওরা কি এসেছে? তখন সে হাসি দিয়ে বলে, না, ওরা আসেনি, আসলে আমি শিয়াংয়ের সাথে দেখা করতে এসেছি। ভাই বলে যে শিয়াং তো বাসায় নেই, চলো আমরা নিয়ে যাই শিয়াং কোথায় আছে। তখন সে নায়রার প্রিয় জায়গায় তাদের নিয়ে যায় আর বলে, সব সময় নায়রা এই জায়গা থেকে বসে আমাদের দৌড়ানো দেখতো আর ও অনেক এনজয় করতো। সে এই জায়গায় বসে থাকতো, আমাকে চিয়ার আপ করতো। রোদে বের হলে তার অনেক প্রবলেম হতো, তাই সে ছাতা নিয়ে বসে থাকতো, তারপরও আমাকে চিয়ার আপ করতো। যখন আমি এই ব্রেঞ্চের দিকে তাকাই তখন আমি কান্না করে দেই আর আমি ভালো করে দৌড়াতে পারি না। তখন জিয়া বলে, আচ্ছা, এই জন্যই আমাকে ওই জায়গায় বসতে মানা করেছিলে? তখন সে বলে, হ্যাঁ, এই জন্যই আমি তোমাকে বলতাম প্লিজ ওই জায়গাটিতে বসো না, ওই জায়গাটি শুধুমাত্র আমার বোনের জন্য। তারা সবাই কথা বলে ওই ছাদে চলে আসে। ছাদে এসে জিয়া বলে, নিজের প্রাণ নিতে এই জায়গাটিতে এসেছিলাম, কিন্তু নতুন করে তোমরা আমাকে জীবন দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তোমাদের সাথে থাকলে আমার অনেক ভালো লাগে, নিজেকে কখনোই একা ফিল করি না। তোমরা সবসময় উল্টাপাল্টা চিন্তা করো কেন? নায়রা হয়তো তোমাদের স্বপ্ন পূরণ করতে দেখে অনেক পছন্দ করতো বা খুশি হতো। এটা শুনে তিন ভাই অবাক হয়ে যায়, কারণ তাদের বোনের জন্য তাদের সব স্বপ্ন তারা বিসর্জন দিয়ে দিয়েছিল। জিয়ান তার মিউজিক নোটবুক ফেলে রেখে গিয়েছিল আর ওই নোটবুকটি উঠিয়ে নিয়ে যায় জিয়া। নোটবুক পড়ে সে বুঝতে পারে তাদের ভাইয়েদের উদ্দেশ্যে নায়রা কিছু লিখে গিয়েছিল। সে তিন ভাইয়ের কাছে যায় আর বলে, তুমি কি তোমার নোটবুক ভালোভাবে পড়ে দেখেছো, কি কি লিখেছো বা কি আছে এতে? দেখোনি তো? তাই এখন নাও আর পড়ো, তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। নারা তোমাদের উদ্দেশ্যে এই খাতায় অনেক কিছু লিখে রেখে গিয়েছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। নারা তার ভাই জিয়ানের উদ্দেশ্যে লিখেছে, ওই দিন ভাই আমি তোমাকে মিউজিকের জন্য
তোমার ফেভারিট মিউজিক আর্টিস্টের শোয়ের একটি টিকিট নিয়েছিলাম, ওইটা দেওয়ার জন্যই আমি তোমাকে ওই দিন নক করেছিলাম। তবে তুমি এতটাই বিজি ছিলে আমার কথা শুনতে পারোনি। আমি চাই ভাই তুমি সবসময় অনেক বড় হও, অনেক ভালো পজিশনে যাও। সে এটা কল্পনা করতে শুরু করে যদি সে ওই দিন থাকতো তার বোনের কাছ থেকে নিয়ে নিত, তাহলে তার বোন হয়তো জীবিত থাকতো। ভাই আমি চাই তুমি সবসময় গান লিখো, অনেক বড় আর্টিস্ট হও। এইসব পরে তিন ভাই কান্নায় ভেঙে পড়ে। সে শিয়ানের জন্য কিছু লিখে রেখে গিয়েছিল। শিয়ানকে সে বলেছিল, ভাই তুমি অন্যের কথা কম চিন্তা করে নিজেরটাও একটু চিন্তা করো। আমি জানি তুমি আমাদের ফ্যামিলির সবচেয়ে ভালো ছেলে, তাই সব সময় তুমি সবার কথা চিন্তা করো। নিজের স্বপ্নকে বিসর্জন না দিয়ে নিজের স্বপ্নগুলোকে একটু বড় করে দেখার চেষ্টা করো, বড় হও, তাহলে তুমি তোমার লাইফে অনেক কিছু করতে পারবে। লিয়ানের জন্য সে লিখেছিল, তুমি দৌড়ে অনেক ভালো, তাই তুমি দৌড় নিয়েই থাকো। এদিকে আমরা শিয়ানকে দেখতে পাই, যে কিনা জিয়ার বাবার কাছে গিয়ে বলে, জিয়া আপনার মেয়ে। জিয়ার বাবা চলে যায় জিয়াকে দেখার জন্য তার স্কুলে। জিয়া তার বাবাকে দেখে অনেক খুশি হয়। বাবা মেয়ে হাঁটতে হাঁটতে অনেক মজা করে। এটা দূর থেকে দেখে সেও অনেক খুশি হয়। এদিকে আমরা লিয়ানকে দেখতে পাই, আজকে তার ম্যাচ ছিল। সে ম্যাচের প্রস্তুতি নিয়ে চলে এসেছিল। আজ সে দৌড়ে 100% জিতবে, কারণ তার বোন তাকে বলেছিল সে দৌড়ে অনেক ভালো। সে তার বোনের বলা কথাগুলো মনে করতে থাকে। বোন বলেছিল, ভাই তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে, মনোবল হেরো না, সবসময় ভালোভাবে দৌড়ানোর চেষ্টা করবে। সে তার বোনের কথা ভেবে দৌড়ানো স্টার্ট করে দেয়। এখানে আমরা দেখতে পাই সে ফার্স্ট হয়ে গিয়েছিল। সবাই তারা অনেক খুশি হয়। আজ তারা তিন ভাই জিয়ার জন্যই খুশি ছিল। জিয়া যদি তাদের বোনের চিঠি তাদেরকে এনে না দেখাতো, তাহলে তাদের বোনের সম্পর্কে তারা কোনো কিছুই জানতে পারতো না, যে তাদের বোন তাদেরকে কিভাবে ভালোবাসে বা কী লিখে রেখে গিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই সবাই সবার মতো করে কাজ শুরু করে দিয়েছিল। জিয়ান তার গানের জগতে ফিরে যায়। সে আবারও তার গান প্র্যাকটিস করতে শুরু করে। সে আওয়ার সামার নামে একটি গান লিখে। এদিকে মা তার মেয়ে নায়রার ভিডিও বারবার দেখতে শুরু করে। তখন তার নায়রার ছোটবেলার দিনগুলো মনে হয়ে যায়। নায়রা তার মায়ের জন্য একটি চিঠি লিখে রেখে গিয়েছিল। চিঠিতে সে লিখেছে, মা আমি চাই তুমি সবসময় অনেক সুস্থ থাকো, হেলদি থাকো, তুমি সুন্দর করে সাজুগুজু করো, সুন্দর ড্রেস পরো। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, আর আমি অনেক প্রাউড ফিল করি আমি তোমার মেয়ে। তোমার মতো একজন ভালো মানুষকে আমি মা হিসাবে পেয়েছি। এই বিষয়টাতে আমরা এটা শিক্ষা পাই, মা ভাই বোন প্রত্যেককেই আমাদের সময় দেওয়া উচিত, সবার কথা শোনা উচিত, তাহলেই ফ্যামিলি সুস্থ এবং সুন্দর থাকবে। মা একটি কেকের দোকানে চলে যায়, কারণ তার বাচ্চারার আজ জন্মদিন ছিল। এদিকে জিয়ার মাও জিয়ার জন্য কেক কেনার জন্য এসেছিল। এখানে আমরা বুঝতে পারি আজ জিয়ারও বার্থডে ছিল। জিয়া তার মাকে দেখে জিজ্ঞাসা করে, এত বছর তো আমার বার্থডের কথা তোমার মনেই থাকে না, হুট করে কিভাবে আমার বার্থডের কথা মনে পড়ে গেল? মা বলে, তোর বার্থডের কথা আমার মনে থাকবে না? তুই যেদিন জন্মেছিলি দিনটা অনেক সুন্দর ছিল। রোদ এতটাই ছিল যে রোদের আলো পুরো পৃথিবী চকমক করে উঠছিল, যার কারণে আমি তোর নাম রেখেছি সামার। তোর নামটি আমার অনেক পছন্দ, আর তোকে আমি অনেক ভালোবাসি রে মা। আমার জীবন যেভাবে নষ্ট হয়েছে, আমি চাই না তুই আমার মতো করে জীবন কাটা। তুই তোর মতো করে বাঁচবি, সুন্দর করে জীবনযাপন করবি। জিয়া সবার সাথে মিলে তার বার্থডে সেলিব্রেট করতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি জিয়া এমনটাই চেয়েছিল, সবাই মিলেমিশে অনেক সুন্দরভাবে থাকুক। অনেক বছর পর তাদের ফ্যামিলিতে এই শুভ দিনটি এসেছে। জিয়া তার চিঠিতে লিখেছিল, আমি চাই তিন ভাই অনেক বেশি ঘুরুক, অনেক বেশি এনজয় করুক। তবে হ্যাঁ, তোমরা তিন ভাই এক মেয়েকে পছন্দ করে মারামারি শুরু করে দিও না। আলাদা আলাদা পছন্দ করবে, আলাদাভাবে জীবনযাপন করবে। সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয়, জিয়া আর জিয়াং একটি জায়গায় বসেছিল। তারা দুইজন যখন বসে কথা বলছিল, পিছন থেকে তাদের ভাইয়েরা চলে আসে আর জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? এখানে আমরা একে অপরের হাত ধরতে দেখি আর বুঝতে পারি জিয়া আর জিয়ান একে অপরকে পছন্দ করে। শিয়াং বলে, চলো আমরা কিছু খেয়ে আসি, অনেক ক্ষুধা পেয়েছে। জিয়াং বলে, হ্যাঁ, খাবার খেতে তো ক্যান্টিনে যাব, তবে যে সবার লাস্টে যাবে সে আমাদের খাবার কিনে খাওয়াবে। এই বলে সবাই জোরে জোরে দৌড়াতে শুরু করে। এর মধ্যে দিয়ে এই সুন্দর ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।